হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন অডিও বুক বাই ইসরাত। আজকে আমি আপনাদের একটা হরর গল্প বলতে যাচ্ছি। ঘটনাটা বাস্তব কিংবা অবাস্তব সেটা আপনারাই না হয় বিচার করবেন। এই দুপুরবেলায় কেউ তেমন একটা নেই, চারপাশ খুব শান্ত। আশেপাশে ওই দু একটা পাতা নড়ছে কিংবা নড়ছে না, ঠিক অনেকটা এরকম। তো আজকে যার সম্বন্ধে বলতে যাচ্ছি, শুরুতেই তার নামটা অন্তত বলে দিই। নামটি তার আনিকা, মিস আনিকা। আপনাদের ঠিক কেমন লাগছে? হরর গল্পে কি শুধুই ভয়, নাকি শুধু মিস্ট্রি, নাকি কোনো নেই কেমিস্ট্রি? কেমিস্ট্রি মিস্ট্রি সব মিলেই তো হরর। শুধুই কি ওই ছাপোষা ওই ভূতের গল্প বলার জন্য আজকে আসিনি। আজকে এসেছি এক নতুন গল্প আপনাদেরকে জানাতে। তবে চলুন শুরু করি। আনিকা এবার ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। মেয়েটি খুব ভদ্র, ভীষণ ভালো, খুব মিশুকে, মানে হাসি খুশি, মানে মিশুকে বললে ভুল হবে, খুবই মিশুকে একটি মেয়ে। সবার সাথে ভালো ব্যবহার করে চলে, কিন্তু মেয়েটি একটু ওই ভূতের গল্প শুনতে যায়। ভূতের গল্প। একদিন ওর এক বান্ধবীর কাছে ও ভূতের গল্প শুনতে চাইল। কোথায় জানেন? ক্লাসরুমে। তো বান্ধবী বলল, আচ্ছা ঠিক আছে, বাট ক্লাসরুমে ভূতের গল্প মানে এটা কেমন, মানে এটা ঠিক কেমন হবে? মানে ক্লাসরুমে ভূতের গল্প, এটা তো এখন সেই ছোটোবেলাকার মতো বাচ্চা মানুষ তো আমরা আর নই, তাই না? তো যাই হোক, শেষমেশ আনিকার সেই বান্ধবী রাজি হলো। আনিকা চোখ বন্ধ করল। চুপচাপ চারপাশ। ক্লাসরুমে কেউ নেই, শুধু আনিকা আর ওর সেই ভূতের গল্প বলা বান্ধবী ছাড়া। এরপর সেই ভূতের গল্প শুরু হলো এক নতুন আঙ্গিকে, যা কেউ কোনোদিন শুনিনি। বাইরে বৃষ্টি খুব জোরে ঝরছে। আশেপাশে কয়েকটা গাড়ি পার্ক করা রয়েছে। বজ্রপাত হচ্ছে তীব্র বেগে, প্রচণ্ড প্রচণ্ড সেই শব্দ। কান পাতলে আর কিছু শোনা যায় না, শুধু শোনা যায় অন্য জগতের শব্দ। একটি ছেলে হেঁটে যাচ্ছে। এই লাইব্রেরি থেকে ফিরল মাত্র, মেডিকেল স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার। ঠিক এর মাঝেই ক্লাস থেকে বের হতেই কেমন যেন ওর মনে হতে লাগলো পিছন থেকে কেউ যেন ওকে ডাকছে কিংবা ওর পেছন পেছন কেউ আসছে। কিন্তু ওর কেবলই মনে হতে লাগলো, কই আমার পেছনে তো কেউ নেই।
এবার শব্দটা আরও তীব্রতর হলো। ছেলেটি ভয় পেয়ে গেল। পেছন ঘুরে তাকানোর আর কোনো সাহস রইল না ছেলেটির। চুপচাপ বাসায় ফিরে গেল। এই বৃষ্টির মাঝে কিসের প্র্যাকটিক্যাল ছিল ওই মেডিকেলে পড়ুয়া স্টুডেন্টে, ওই ছেলেটি? এটা কোনো প্র্যাকটিক্যাল ছিল না, ছিল তবে অন্য জগতের প্র্যাকটিক্যাল, যেখানে মানুষের শরীরকে এক অন্য জগতের সাথে কানেক্টেড করা হয়, অন্য জগতের সাথে কানেক্টেড করা হয়, যেখান থেকে আর কোনো মানুষ ফিরে আসতে পারে না। যাই হোক, ছেলেটি বাসায় ফিরে সেই প্র্যাকটিক্যালের নোট ডাউন করা খাতাটি এপিট ওপিট করে যাচ্ছে ক্রমাগত, কিন্তু কোনো উত্তর মেলাতে পারছে না। যা সে টুকে এনেছিল প্র্যাকটিক্যাল ল্যাব থেকে, সেগুলো কেমন জানি উলট পালট হয়ে গেছে, পুরোটাই ভিন্ন, মিল নেই। কেন হলো এমনটা? ছেলেটি বলল, এটা কী করে হতে পারে? আমি তো এটা 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 লিখে নিয়ে এসেছিলাম, এটা হয় কী করে? না না, এটা এটা হবে কী করে, কী করে কী করে কী করে? এটা তো হতেই পারে না। আমি তো ঠিক করে ডিসিশনটা করেছিলাম তো ডিসিশনটা, কিন্তু সবটাই তো লিখে আনলাম, তো হলো কি? কী করে এটা হতে পারে? এত বৃষ্টি ঝড় মাথায় নিয়ে এসে এখন যদি সেই লেখাটাই উবে যায়, কী করে কী করব? ছেলেটি খুব বিরক্ত হয়ে গেল, খুবই বিরক্ত হয়ে গেল। চারপাশে শুধুই নীরবতার ছাপ রয়ে গেল, ভীষণ নীরবতা। ছেলেটি খুব অন্ধকার ভালোবাসে, আলো সে ভালোবাসতে জানেই না, কখনোই না। এরপরে ছেলেটি আবারও সেই প্র্যাকটিক্যাল ল্যাবে চলে গেল। ল্যাবে গিয়ে সেই মরা দেহের ওখানে এক ভীষণ বিভৎস রকমের এক মৃতদেহ। ছেলেটি ভয় পেল না, ও ভয় পেতে জানে না। ফার্স্ট ইয়ার হলে কী হবে? ও তো এরকম লাশ কাটাকাটি নিয়ে অনেক দিন ধরেই কাজ করে, কারণ ওর বাবা ছিল লাশ কাটা ঘরের মানে ওই ডোম আর কি। সেখান থেকে ওর নানা যাত্রা শুরু হয়েছে, বিভিন্ন রকমের যাত্রা। ও একটা ওই রিসার্চ করতে চায় যে মরা মানুষকে কীভাবে তাজা করা যায়, কি তাজা করা যায়। ও আবারও ডিসেকশন করা শুরু করলো। ডিসেকশনে হুট করেই হাতটা বাড়িয়ে দিল, একটি ঠান্ডা হাত। বরফ বললেও ভুল হবে না।
সেই ঠান্ডা হাতে ছেলেটির হাত ধরে ফেলায় ছেলেটি আঁতকে ওঠার বদলে কি হলো জানেন? খুব খুশি হয়ে গেল, খুবই খুশি হয়ে গেল। কারণ ওর রিসার্চ তো কাজ করা শুরু করে দিয়েছে, এটা ও মনে করা শুরু করে দিল। কিন্তু এটা ওর তো রিসার্চের অংশ নয়, রিসার্চের অংশ। এটা হচ্ছে সেই জগতের অংশ, সেই প্র্যাকটিক্যাল যেখানে কোনো মানুষের বসবাস চলে না। কি বললাম? চলে না। ছেলেটি পেছন ঘুরে তাকালো। হুট করে প্র্যাকটিক্যাল ল্যাবের রুমের লাইটটি বন্ধ হয়ে গেল। এরপর ও আলো জ্বালাতে যাবে, ঠিক তখন বাইরে জানালা দিয়ে কাউকে যেন সে দেখতে পেল। সে এক অদ্ভুত রকমের মুখশ্রী, চেনাও যাচ্ছে না, আবার একে ওই অচেনাও বলা যাচ্ছে না। চেনার ভেতরে খুব অচেনা। এরকম মানুষদেরকে নিয়ে আমরা খুব বিভ্রান্তি পড়ে যাই। আগে কি দেখেছি, নাকি কখনো তার সাথে দেখাই হয়নি। ছেলেটি খুব অবাক হয়ে 2-3 মিনিট তাকিয়েছিল, আর পিছন ঘুরতেই দেখল পিছন ঘুরতেই সেই মৃত মানুষটি পুরো জলজ্যান্ত দাঁড়িয়ে রয়েছে। চোখে নেই চোখ, হাত কাটা, গলা ঝুলে আছে পায়ের নিচে, পা ঝুলে আছে মাথার উপরে, হাত দুটো উল্টো হয়ে পেছন দিকে, আর হৃৎপিণ্ডটা ধুক 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 করে শুধু ধিপ ধিপ করে জ্বলছে, যার সাউন্ড শোনা যাচ্ছে। ছেলেটি চমকে উঠল, এরকম তো আমি দেখিনি, কী করে এটা হলো? ছেলেটি ভীষণ 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 ভয় পেয়ে গেল। এতটাই ভয় পেয়ে গেল যে সে আর কিছুই বলতে পারল না। কেবিনে সেই উল্টো পাল্টা অদ্ভুত বিচিত্র রকমের মানুষটি ওকে জড়িয়ে ধরতে চাইল। ছেলেটি যে কোনোভাবেই চলে আসতে চেষ্টা করছিল, আসতে পারছে না, ছাড়তে পারছে না কোনো মতেই। ভীষণ ভয় পেয়ে গেল, গলা শুকিয়ে কাঠ, চোখটা রক্তচোপার মতো টকটকে লাল হয়ে গেছে ভয়ে, আর শিরার রংটা তো তীব্র নীল হয়ে গেছে। সারা শরীর ঠান্ডা। গল্পটা এখানেই শেষ হয়ে গেল। আনিকা
চোখ বন্ধ করে গল্পটি শুনছিল। কোনো কথাই সে বলছিল না গল্পের মাঝে। এত মনোযোগ দিয়ে শুনছিল যে সে যেন কোথায় হারিয়ে গেছে। পরে যখন আনিকার বান্ধবী হাত দিয়ে নাড়া দিতে ইশারা দিতে লাগলো, ঠিক তখনই আনিকা চমকে আঁতকে উঠল। পরে ওই আনিকার বান্ধবী আনিকাকে বলল, আনিকা, তোমার কি হয়েছে? এমন আঁতকে উঠলো কেন? খুব ভয় পেয়ে গেছিলে? আনিকা বলল, না না, অতটা ভয় পাইনি, তবে বেশ মজা লেগেছে আর কি। ও আচ্ছা, তা আরও ভূতের গল্প শুনতে চাও? আনিকা বলল, না না, থাক থাক, আজকে আর বলার দরকার নেই, অন্য দিন শুনিও, অন্য দিন না হয় শুনবো। তবে গল্পটা তোমার ভালোই ছিল, ভালো লেগেছে আমার। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। জানো তো, এই গল্প শোনার পর আর কেউ জীবিত থাকে না। যারা যারা এই গল্পটা শোনে তারা সবাই মৃত হয়ে যায়। আনিকা বাসায় চলে গেল। আনিকার বান্ধবীর সেই শেষের কথাগুলো আনিকাকে বেশ ভাবালো। এটা সত্যি, যারা শুনে তারা সত্যি মারা যায়? আনিকা ঠিক বিশ্বাস করতে পারল না। মানছি আনিকা একটু ভূতের গল্প শুনতে ভালোবাসে, এর মানে এ নয় ও যে খুব ভয় পায়, মানে খুব ভীতু আর কি, এটা বলা যায় না। ভীতু হলে ওই ভূতের গল্প আর অন্তত হলেও শুনতে চাইতো না। আনিকা এখন বাসায় তো চলে গেছেই, কিন্তু এখন তো আর দিন নেই, রাত হয়ে গেছে। আনিকা এখন একটার পর একটা পাতা উল্টে যাচ্ছে, পড়াশোনায় খুব ব্যস্ত। ঠিক এমন সময় আনিকার মা এসে ডাকল, এই আনিকা, ওই আয় তো, সারাদিনই পড়াশোনা, সারাদিন পড়াশোনা, এত পড়াশোনা করে কি হবে রে? আয় খেতে আয়। সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, সারাদিন কলেজ টলেজ করে একদম করে এখন যা 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 করতো, চল খেয়ে নে। আনিকা বলল, আরে মা, এখন আমি কি কলেজে পড়ি নাকি? আমি তো এখন ভার্সিটিতে। আরে ওই হলো, চল খাবি আয়। সারাদিনই শুধু এই বাহানা ওই বাহানা সেই বাহানা, খাওয়া দাওয়ার নাম নেই। কি হয়েছে, চেহারা কি হালটা করেছিস বলতো? চল চল খাবি চল। আনিকা আর কোনো দ্বিমত করতে পারলো না তার মায়ের সাথে, চলে গেল। খাওয়ার টেবিলে গিয়ে সে কাকে যেন অনুভব করতে লাগলো। মনে হলো ওর পাশে কেউ বসে আছে, কানে কানে ফিস ফিস করে বলছে কেউ, আনিকা এসো আমাদের সাথে, এসো আনিকা, আনিকা এসো, এসো আনিকা এসো। আনিকা ভয় পেয়ে গেল, এতটাই ভয় পেয়ে গেল যে ওরা কোনো কথা বলতে পারল না। তীব্র ভয়, তীব্র। চুপ করে শুধু দাঁড়িয়ে রইল। এই আনিকা বস,
সারাদিন কী ভাবিস এত আনমনা হয়ে থাকিস? বস বস, খা। সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, একে হয়েছে শুধু পড়াশোনা আর ওই ফোন টিপা। বস বস বস, খাবি। আনিকার মা বলল কথাটি। অনেক ভয় পেলেও খুব চুপ করে আবার খেতে বসে গেল। ভেবেছিল যে মনের ভুল, হয়তো আজকে ভূতের গল্প শুনেছি কি না, তাই ওই একটু একটু হ্যালোসিনেশন তো হতেই পারে। কি হতে পারে না? হতেই পারে। আনিকা খেতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে আনিকা ওর রুমে চলে গেল। কিছুক্ষণ ফোনটা স্ক্রল করতে ওর খুব কেমন যেন একটু বমি বমি পাওয়া শুরু করলো। ওয়াশরুমে গেল, গিয়ে বমি করলো তো করলো, কিন্তু সেই বমিতে কি ছিল জানেন? রক্ত, নারী ভুঁড়ি পচা রক্ত। আর পেছন থেকে একটা রক্তমাখা হাত ওর মুখ চেপে ধরল। ওয়াশরুমের লাইটটা অফ অন অফ অন করা শুরু করে দিল। আনিকা ভয় পেয়ে দৌড়ে দৌড়ে ওর মার কাছে চলে গেল। ঠিক ওই মুহূর্তে আবার স্বপ্নেরও হয়ে গেল। যেন মনে হলো সবটা খুব স্বাভাবিকই ছিল, চুপচাপ। আনিকার মা বলল, এই এই তোর কি হয়েছে রে? সারাদিন আনমনা থাকিস, হয়েছে কেটে তো বল তো, কি মানে ভার্সিটির কোনো সমস্যা নাকি? বল বল আমাকে বল। সারাটা দিন আনমনা হয়ে থাকিস, কী রে সমস্যাটা কি তোর? সমস্যা কি? খাওয়া না দাওয়া না কি? আর অমন লাগছে কেন? চোখ মুখ শুকিয়ে একসা, খেয়ে দিয়ে গেলি কেবল, কি হয়েছে? অনিকার কোনো কথা বলতে পারল না, শুধু আটকে আটকে উঠল, মা মা মা, ওয়াশরুমে কে যেন আছে, তুমি আমার সাথে চলো। জানো মা, আমি যখন বমি করেছিলাম তখন পচা নাড়ি ভুড়ির রক্ত ছিল মা। আনিকার মা কিছুটা বিব্রত বস্তু হলো, কি বলছে কি, কিন্তু পরক্ষণে এসে গিয়ে দেখল এসবের কোনো কিছুই নেই। পরে আনিকাকে এমন জব্দ করলো ওর মা, কি সারাদিন মিথ্যে কথা বলে না, মানে ভূতের গল্প শুনিস তো ভূতের স্টোরি লাগাও, ভূতের স্টোরি মাকে শোনাতে আসো, আচ্ছা করে দেবো একটা ভূতের স্টোরি শোনাতে এসেছে আমায়। তা মন দিয়ে পড়তে বস, সারাদিন ফোন দেখা বন্ধ তোর। না মা, আমি সত্যি বলছি, ছিল ছিল ওখানে, তুমি বিশ্বাস করো মা, বিশ্বাস করো। আনিকার মা বলল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, বুঝতে পেরেছিস? যা পড়তে বস, আর একদম ফোন ছুঁতে পারবি না। রাত কেটে গেল, কি রাত কেটে গেল। সকালে দেখেই সবাই চমকে গেল, ভোর হয়েছে অনেক আগে। আনিকার মা আনিকার রুমে গিয়ে দেখল আনিকার তার বেডরুমের বেডটাতে শুয়ে নেই, ও রয়েছে ঝুলে, ফ্যানে ঝুলে, গলায় ওড়না পেঁচিয়ে। আনিকার বেঁচে নেই, মারা গেছে। সবাই এলো, কিন্তু আনিকার সেই ভূতের গল্প শোনানো মেয়েটি আর এলো না। কেন জানেন? কেন এলো না?
জানতে হলে যে অনেকটা অন্য জগতের পথের দিকে হাঁটতে শুরু করতে হবে। হেঁটে যেতে চান সেখানে? তাহলে যে মৃত্যুকে বরণ করতে হবে। সবাই কান্নাকাটি, কান্নার রোল বয়ে গেল। কি করে এমনটা হলো? কিন্তু কোনো উত্তর কারো কাছ থেকে এলো না, শুধু নীরবতা ছাড়া। সেদিন সকালটা কেটে গেল, সকাল কেটে দুপুর গড়ালো, দুপুর কেটে বিকাল গড়ালো, বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। আনিকার মা কাঁদছে আর কাঁদছে। হঠাৎ করেই পেছন থেকে কারো ছায়া দেখতে পেল। সেই ছায়াই ছিল আনিকা। আনিকা বলল, মা, মা, আমি ওই অন্য যুবদের পথে যেতে চাই না, যেতে চাই না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। আর কোনো কথা এলো না। আনিকার অবয়বটা মিলিয়ে গেল শূন্যে। আর আনিকার মার চোখ থেকে অবারিত অশ্রু ঝরে যেতে লাগলো। আমার আনিকা, আমার আনিকা।